ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য নেক্সট ক্লাস আমরা কিন্তু নিয়ে এসেছি, যেখানে বন ও পরিবেশ আইন, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট লস, যেটা তোমাদের সিলেবাসে লেখা আছে, সেই টপিকটা পুরোপুরি আমরা কমপ্লিট করব একটা ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, 2 থেকে 3টে প্রশ্ন এই টপিক থেকে আসতে পারে। সো চলো আমরা দেখে নেই। প্রথম আমরা ডিটেলসে দেখব, তারপর রিলেটেড এমসিকিউ আমরা কিন্তু প্র্যাকটিস করব, যাতে পরীক্ষায় তোমরা যেখান থেকেই প্রশ্ন করুক তোমরা যাতে আনসার করতে পারো। আর এমসিকিউ প্লাস বোঝানো দুটোই ইংলিশ বাংলা দুটো ভার্সানেই কিন্তু থাকবে। এটা হচ্ছে ক্লাস নাম্বার 20। এর আগে 19টা ক্লাস আমরা করিয়েছি ফরেস্ট গার্ডের। গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা কভার করেছি, সেগুলো তোমরা ইউটিউবের আমাদের স্টাডি ইন উইন চ্যানেলের প্লেলিস্টে মানে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। যারা ফেসবুক পেজে দেখছো, প্রোফাইলে তোমরা কিন্তু পেয়ে যাবে, সব কিছু কিন্তু আপলোড করা সেখানে আছে। সো অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো ইউটিউবে আমাদের ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা অবশ্যই তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি একটা মেসেজ করে বলো হোয়াটসঅ্যাপে কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। মনে রাখবে, প্রথম আমরা ডিটেলসে দেখব, তারপর আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ ডিটেলস দুটোই কিন্তু থাকবে, শুধু এমসিকিউ পড়লে কিন্তু হবে না। প্রচুর পরীক্ষার্থী এখানে বেসিক কিন্তু ক্লিয়ার করতে হবে, তারপর এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে। শুধু এমসিকিউ পড়লাম, একটা টপিক থেকে 100টা 200টা এমসিকিউ পড়ে ভাবলাম টপিকটা কমপ্লিট, তোমরা একটা ডাইলেমার মধ্যে আছো, এতটুকুই বলবো। মানে তোমরা নিজেরাই জানো না যে তোমরা কত বড় একটা ভুল করছো, কারণ এখানে অনেক টাফ কম্পিটিশন হবে এই পরীক্ষাতে। প্রচুর পরীক্ষার্থী কিন্তু আবেদন করেছে। তো তার জন্য আমরা যেটা সাজেশন দেই, প্রথমে ডিটেলসে পড়বে, টপিকটার বেসিকটা বুঝবে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে, মক টেস্ট তারপর তোমরা পরে অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে? সো প্রথমে তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, শুনে লিখবে। স্ক্রিনে কম লেখা থাকবে, আমরা বোঝাবো বেশি। সব কিছু নোট ডাউন করে রাখবে, পুরো টপিকটা যতটুকু কম টাইমে পসিবল আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? বন ও পরিবেশ আইন, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট লজ, কি কি আইন আছে, কি আসতে পারে। প্রথম হচ্ছে আইন মানে কি, হোয়াট ইজ ল। একদম বেসিক থেকে কুইকলি বুঝিয়ে দিচ্ছি যেগুলো লাগবে। ল মানে কি? ল মানে হচ্ছে সেট অফ রুলস, মানে সরকারের দ্বারা প্রণীত এমন কিছু নিয়ম, মানে যা বেসিক্যালি পিস, অর্ডার আর জাস্টিস, মানে কি বলবো, মেনটেন করতে
সরকারকে আনতে হয় নিয়মগুলো, সেগুলোকেই বলে ল বা আইন। মানে আইন হলো সরকার কর্তৃক, লিখে রাখো, সরকার কর্তৃক প্রণীত এমন কিছু নিয়ম যা সমাজে শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার বজায় রাখে। প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা বাধ্যতামূলক। এভরি সিটিজেন মাস্ট ওবে দ্য ল। এটার মানে লর মানে হচ্ছে এটা। আর এটা মনে রাখতে হবে, ভারতের যে সংবিধান কনস্টিটিউশন, ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবে। সাকসেস পেতে গেলে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য না থাকে, শুধু এমসিকিউ 4-5টা প্রশ্ন করলে যদি মনে করো সিলেবাস শেষ, দেন ইটস ইওর কল যে তুমি কোন দিকে যাবে। ঠিক আছে, তারপর যখন মেরিট লিস্টে নিজের নামটা না দেখবে তখন কিন্তু সারপ্রাইজড হয়ে যেও না, এতটুকুই বলবো। ধৈর্য ধরে দেখো, সব আমরা কভার করে দেব। মনে রাখবে, ভারতের সংবিধান বা কনস্টিটিউশনই কিন্তু মানে দেশের সর্বোচ্চ আইন। মানে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ ইন্ডিয়া, সুপ্রিম ল। ঠিক আছে, which came into force on 26th January 1950. ডক্টর B.R. আম্বেদকর ইজ দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন। বলেছে ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এটি 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। ডক্টর B.R. আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান নির্মাতা বলা হয়। এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আমরা আসবো কিসে? ফান্ডামেন্টাল ডিউটিস, যেগুলো ফরেস্ট গার্ডের জন্য লাগবে। ফান্ডামেন্টাল ডিউটিস, আচ্ছা এখানে নেই, আমরা এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, লিখে রাখো। ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। আর্টিকেল, একটা অনুচ্ছেদ আছে, আর্টিকেল 51A, 51A, অনুচ্ছেদ 51A, আর্টিকেল 51A। এই সংবিধানের এই অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ কিন্তু রয়েছে। এই আর্টিকেলটাই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের ব্যাপারে বলে। 51A, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। টোটাল 11টা টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য আছে, যেটা ভারতের সমস্ত নাগরিকদের কিন্তু এগুলো করতে হবেই। এর মধ্যে 11টার মধ্যে একটা এমনও আছে যেটাতে বলা হয় যে প্রত্যেক নাগরিকের ভারতের ফরেস্ট মানে বন, লেক মানে হচ্ছে হ্রদ, রিভার মানে হচ্ছে নদী, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী। বলেছে প্রত্যেক নাগরিকের বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী রক্ষা করা কর্তব্য, সংবিধান কিন্তু বলেছে। এই 11টা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যেই, মৌলিক কর্তব্যের মধ্যেই একটা কিন্তু এটাও আছে। এটা আমাদের ক্যাচ করতে হবে, যেহেতু সিলেবাসটা হচ্ছে ফরেস্ট গার্ডের। আর এটাও বলা আছে যে ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক যে পরিবেশ, সেটাও নাগরিকদের কিন্তু সংরক্ষণ করা উচিত। এটাও কিন্তু বলা আছে, সিটিজেন্স শুড প্রোটেক্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। বুঝতে পেরেছো? সো আর্টিকেল 51 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য আপকামিং এক্সামস। তারপর আর কি কি আর্টিকেলস তোমাদের রিলেটেড আছে, রিলেটেড টু দিস এক্সামস, যেগুলো মানে দিস আপকামিং এক্সাম যেগুলো জিজ্ঞেস করতে পারে। একটা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশ তত্ত্ব। ডাইরেক্টিভ প্রিন্সিপালস লিখে রাখো, সব লিখে রাখো। ডাইরেক্টিভ প্রিন্সিপালস, এটার আন্ডারে আর্টিকেল 48A আছে, অনুচ্ছেদ 48A। এই আর্টিকেল 48A-তে লেখা আছে, অনুচ্ছেদ 48A-তে লেখা আছে, প্রত্যেকটা রাজ্যের, এভরি স্টেট হ্যাজ টু প্রোটেক্ট ইটস ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। মানে প্রত্যেকটা রাজ্যের যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে। অনুচ্ছেদ 48A অনুযায়ী রাষ্ট্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করবে। মানে যে স্টেটের আন্ডারে যতটুকু এরিয়ার ফরেস্ট আছে, সেই ফরেস্টে যতটুকু ওয়াইল্ড লাইফ আছে, সেগুলো প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে সেই রাজ্যের। এটাই বলা আছে অনুচ্ছেদ 48A-তে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আর কি আছে চলো আমরা কুইকলি দেখে নিই। আশা করি তোমরা সব খাতাতে নোট ডাউন করছো। তারপর আছে আর্টিকেল 21, সংবিধানের অনুচ্ছেদ 21। এটা হচ্ছে রাইট টু লাইফ। রাইট টু লাইফ মানে জীবনের অধিকার। অনুচ্ছেদ 21 কি করে? জীবনের অধিকার কিন্তু নিশ্চিত করে। আর্টিকেল 21, এই রাইট টু লাইফ,
জীবনের অধিকারের একটা পার্ট হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট। কোন জায়গাগুলো তোমাদের ধরতে হবে দেখো পরীক্ষাটার জন্য? ক্লিন এনভায়রনমেন্ট, পরিচ্ছন্ন পরিবেশ। ক্লিন এনভায়রনমেন্টও কিন্তু রাইট টু লাইফের একটা পার্ট। মানে পরিচ্ছন্ন পরিবেশকে জীবনের অধিকারের অংশ হিসেবে ধরা হয়। রাইট টু লাইফের পার্ট হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সবগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আছে লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যান্ডেটস রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট। আর্টিকেল 21 গ্যারান্টিজ the right to life where a clean environment is recognized as an essential component of life। অনুচ্ছেদ 21 জীবনের অধিকার নিশ্চিত করে। পরিচ্ছন্ন পরিবেশকে জীবনের অধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বা অংশ হিসেবে গণ্য করা হয়। স্টেট ডাইরেক্টিভ প্রিন্সিপালস অনুচ্ছেদ 48A অনুযায়ী রাষ্ট্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং দেশের পরিবেশ সুরক্ষায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে। 21, 48 সবগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর 51A ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসবে। নেক্সট, আচ্ছা, কনস্টিটিউশনের কি কি আর্টিকেলস আছে, কি কি অনুচ্ছেদ আছে লিখে রাখো এই টেবিলটা থেকে। আর্টিকেল 14 14 নম্বর অনুচ্ছেদ বলে যে ইকুয়ালিটি বিফোর ল ফর অল সিটিজেন্স, মানে আইনের দৃষ্টিতে সকলের সমতা, মানে সবাই সমান। বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, তোমরা পজ করে কিন্তু লিখে নিতে পারো। তারপর হচ্ছে আর্টিকেল 19 অনুচ্ছেদ 19 আর্টিকেল 19, এটা বলে ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন অ্যান্ড মুভমেন্ট আছে ভারতের সমস্ত নাগরিকদের। ভারতের সব নাগরিকদের মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা কিন্তু আছে। আর্টিকেল 19 এটাই বলে। তারপর আর্টিকেল 21 একটু আগে বললাম, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটার মধ্যে ক্লিন এয়ার আর ওয়াটার পাওয়ার অধিকারও কিন্তু আছে প্রত্যেকটা ভারতের নাগরিকের। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি উইচ ইনক্লুডস ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার, জীবনের অধিকার, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশের অন্তর্ভুক্ত। তারপর আর্টিকেল 48A অনুচ্ছেদ 48A এটা বলে প্রত্যেকটা রাজ্যের ডিউটি তাদের ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করা, রাষ্ট্র কর্তৃক বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। তারপর হচ্ছে আর্টিকেল 51AG ফান্ডামেন্টাল ডিউটি অফ সিটিজেন্স টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা নাগরিকদের মৌলিক কর্তব্য। আর্টিকেল 51AG ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে বলে যে পরিবেশ সমস্ত ভারতের নাগরিকদের রক্ষা করতে হবেই, এছাড়া আর কোনো রাস্তা নেই। এটা বলে আমাদের কনস্টিটিউশন, মৌলিক কর্তব্য। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিউটি 51AG। আরেকটা আছে লিখে রাখতে পারো, যেটা যদি জিজ্ঞেস করে, আর্টিকেল 243G অনুচ্ছেদ 243G 243G, ঠিক আছে। এটা বলে পঞ্চায়েত ও পরিবেশ সংরক্ষণ, পঞ্চায়েত অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন, পঞ্চায়েত অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশনের ব্যাপারে বলে আর্টিকেল 243G। এগুলো মনে রাখলেই হবে। ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ল রিলেটেড এই আর্টিকেলসগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। আশা করি তোমরা নোট ডাউন কিন্তু করে রেখেছো। তারপর নেক্সট, আচ্ছা, এইবার আমরা চলে যাই ভারতে কি কি মানে অ্যাক্ট আছে বা আইন আছে, কি কি বনের আইন আছে যেগুলো জিজ্ঞেস করতে পারে। যেহেতু লস লিখেছে, ফরেস্ট রিলেটেড লস, এনভায়রনমেন্ট রিলেটেড লস, এগুলোই কিন্তু আসতে পারে। হিস্টোরিক ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টস সবচেয়ে প্রথম এখানে লেখা থাকবে কম, তোমরা শুনে শুনে লিখো, আমরা পয়েন্ট ওয়াইজ বলে দেব। সবচেয়ে প্রথম হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, ভারতীয় বন আইন 1927। এই মানে ব্রিটিশ শাসন যখন ছিল তখন 1927 সনে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ভারতীয় বন আইন 1927 কিন্তু আনা হয়েছিল, বা এই সালে এটা প্রণীত হয়। এটার মেইন অবজেক্টিভ কি? ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 মেইন অবজেক্টিভ মানে প্রধান উদ্দেশ্যটা কি? যাতে করে বন ও বনজ সম্পদের যে সংরক্ষণ, প্রোটেকশন, রেগুলেশন, নিয়ন্ত্রণ বা ম্যানেজমেন্ট যাতে ঠিক করা, মানে ঠিক করে যাতে হয়, ব্যবস্থাপনা যাতে ঠিক করে হয়। মেইন অবজেক্টিভ ইজ টু প্রোটেক্ট, রেগুলেট অ্যান্ড ম্যানেজ ফরেস্ট অ্যান্ড ফরেস্ট প্রডিউস, বন ও বনজ সম্পদের সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাই কিন্তু এই আইনের কিন্তু প্রধান উদ্দেশ্য, মেইন টার্গেট। ঠিক আছে, মেইন অবজেক্টিভ বলো, মেইন টার্গেট বলো। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1947 ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রচুর কোশ্চেন কিন্তু আসবে।
ঠিক আছে। তারপর ইট ক্লাসিফাইজ ফরেস্ট ইন্টু রিজার্ভড, প্রোটেক্টেড অ্যান্ড ভিলেজ ফরেস্ট। এই আইনে এটাই বলে, এই আইন বেসিক্যালি কি করে, বনকে কয়েকটা ভাগে কিন্তু বিভক্ত করে। নাম্বার 1 হচ্ছে রিজার্ভড ফরেস্ট, যেটাকে বাংলায় বলা হয় সংরক্ষিত বন, বাংলায় লিখে রাখো সংরক্ষিত বন। নাম্বার 2 প্রোটেক্টেড ফরেস্ট, PROTECTED, প্রোটেক্টেড ফরেস্টকে বলা হয় সুরক্ষিত বন। নাম্বার 3 ভিলেজ ফরেস্ট। ভিলেজ ফরেস্ট মানে হচ্ছে কি, গ্রামের বন। মানে বেসিক্যালি এই আইন বনকে 3টা ভাগে বিভক্ত করে। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন, প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বন, ও ভিলেজ ফরেস্ট বা গ্রামের বন। এই 3টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এই আইনের আন্ডারে। আর এই যে রিজার্ভ ফরেস্ট, এই রিজার্ভ ফরেস্ট যেই বনের এলাকাটাকে ডেজিগনেট করা হয় এই অ্যাক্টের আন্ডারে, সেই জায়গাটার যে সংরক্ষিত বনের যে এরিয়াটা, সেটাই কিন্তু সবচেয়ে হাইয়েস্ট আইনি সুরক্ষা পায়, সবচেয়ে সর্বোচ্চ আইনি সুরক্ষা কিন্তু পায় রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে। অবৈধভাবে গাছ কাটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এটাও কিন্তু MCQতে আসতে পারে। তারপর বনজ দ্রব্যের যে অবৈধ পরিবহন ও দখলও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। লিখে রাখো, ইললিগেল ট্রি কাটিং প্লাস ইললিগেল ট্রান্সপোর্ট অ্যান্ড পজিশন অফ ফরেস্ট প্রডিউস বোথ কিন্তু পানিশেবল এই অ্যাক্টের আন্ডারে। দুটো করলেই কিন্তু শাস্তি হবে, এটাই কিন্তু বলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। ঠিক আছে। ফরেস্ট অফিসার বা বন যে কর্মকর্তারা আছে, ওনারা কিন্তু যে অবৈধ বনজ দ্রব্য মানে ইললিগেল ফরেস্ট প্রডিউস বলো বা বিভিন্ন যেই যন্ত্রপাতি ও যানবাহন যেগুলো ইউজ করে গাছ কাটা হয় বা ট্রান্সপোর্টেশন করা হয় বনের বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু সিজ করে নিতে পারে, এটাই বলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। টিম্বার বা কাঠ, ঠিক আছে, কাঠ যখন কেউ নিয়ে যেতে চায় কেটে বনের থেকে, সেটা আগে পারমিশন নিতে হবে অ্যাজ পার রুলস আন্ডার ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। ঠিক আছে। তারপর চলে আসো কুইকলি, যতটুকু কম সময়ে পসিবল বলে দিচ্ছি। তারপর চলে আসো ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, বন সংরক্ষণ আইন 1980। এই আইনটা প্রণীত হয়েছিল 1980 সনে। 1980 সনে প্রণীত হয়েছিল। এই আইনের আন্ডারে বলে, দেখো লেখা আছে, তোমরা লেখাগুলো পড়ে নাও, আমরা বলে দিচ্ছি। এই আইনে বলে যে কেন্দ্রের অনুমতি ছাড়া বনভূমি ফরেস্ট ল্যান্ড অন্য কাজে ব্যবহার করা যাবে না। ফরেস্ট ল্যান্ড ক্যান নট বি ইউজ ফর এনি আদার পারপাস বিফোর প্রায়র অ্যাপ্রুভেল ফ্রম দ্য বা প্রায়র পারমিশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এই আইনটা আনার মেইন উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস ডিফরেস্টেশন, বন উজাড় কমানোই কিন্তু এই আইনটার প্রধান লক্ষ্য। ঠিক আছে। এই অ্যাক্ট আমাদেরকে বলে, মানে বেসিক্যালি এনকারেজ করে, মানে উৎসাহ দেয় কি, যাতে করে সাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট যাতে অ্যাডপ্ট করা হয়, সাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, টেকসই ব্যবস্থাপনা যাতে করা হয় বন সম্পদের, সেটাই কিন্তু বলে এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। সমস্ত যে ঘোষিত বনভূমি আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই আইনটা কিন্তু প্রযোজ্য। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 ইজ অ্যাপ্লিকেবল টু অল নোটিফাইড ফরেস্ট ল্যান্ডস। ঠিক আছে। এইবার নেক্সট যেটা খুব ইম্পর্ট্যান্ট, ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি সেফগার্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972। এই আইনটা 1972, ইন দ্য ইয়ার 1972তে এটা প্রণীত হয়েছিল। টার্গেটটা তোমরা লিখে রাখো। এই আইনটার মেইন টার্গেট হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণী বলো, বার্ডস বলো বা উদ্ভিদ বলো, ওয়াইল্ড অ্যানিমেলস, বার্ডস বা প্ল্যান্টস, এদের সংরক্ষণই কিন্তু, মানে সংরক্ষণ যাতে করা হয় তার কি নিয়ম কানুন, সেগুলো সবগুলো লেখা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972তে। ঠিক আছে। আর এই আইন আমাদেরকে বলে যে কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া সংরক্ষিত প্রাণী শিকার নিষিদ্ধ, হান্টিং ইজ ইললিগেল। প্রোটেক্টেড যে অ্যানিমেলসগুলো আছে তাদের হান্টিং কিন্তু ইললিগেল।
কিছু এক্সেপশনস ছাড়া। আর এই আইনের আন্ডারে ভারতে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু এই আইনের আন্ডারেই কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু ভারতবর্ষে আছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ঠিক আছে। আর এই আইনেই বলা হয় কনজারভেশন রিজার্ভস আর কমিউনিটি রিজার্ভসের ব্যাপারে। সংরক্ষণ রিজার্ভ ও কমিউনিটি রিজার্ভের ব্যবস্থাও কিন্তু থাকতে হবে, এটা এই আইনই কিন্তু বলে, ঠিক আছে। বন্যপ্রাণীর যে অবৈধ ব্যবসা, ওয়াইল্ড লাইফ ট্রেড, ইললিগ্যাল ওয়াইল্ড লাইফ ট্রেড, এটাও কিন্তু পানিশেবল এই আইনের আন্ডারে। আর এই আইনের আন্ডারে বিভিন্ন যেই প্রজাতি আছে সেগুলো সুরক্ষার জন্য বিভিন্ন শিডিউল বা তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এদের প্রোটেকশন করা যায়। বিভিন্ন স্পিসিসকে they are placed under different schedules for protection under this act, which act Wildlife Protection Act 1972, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর নোট ডাউন করে রেখেছো। নেক্সট হচ্ছে কি বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 আছে। এটার আগে আরেকটা জিনিস জেনে রাখো, 1972 থেকে অনেকটাই জাম্প হয়ে গেল। এর আগে একটা আছে, লিখে রাখো, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, PROTECTION, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, পরিবেশ সুরক্ষা আইন 1986। এই আইনটা ভোপালে যেই গ্যাসের ট্র্যাজেডি হয়েছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, গ্যাস যে দুর্ঘটনা হয়েছিল ভোপাল মধ্যপ্রদেশে, সেটার পরে গভর্নমেন্ট এই আইনটা এনেছে, পরিবেশ সুরক্ষা আইন 1986, ঠিক আছে। এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986কে কিন্তু বলা হয় মানে পরিবেশ সুরক্ষার আমব্রেলা ল, মানে মেইন ল এটাকে কিন্তু বলা হয় আমব্রেলা ল বা ছাতা আইন নামেও কিন্তু এটা পরিচিত। এই আইনের আন্ডারে বা এই আইনে বলা আছে কিসের ব্যাপারে? বায়ু, জল ও ভূমিকে দূষণ থেকে রক্ষা করার ব্যাপারে, টু প্রোটেক্ট এয়ার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড ফ্রম পলিউশন, ঠিক আছে। তারপর এই অ্যাক্টের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের কিন্তু পাওয়ার অনেকটাই বেশি, ঠিক আছে। আর এটা বলা আছে এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এর আন্ডারে সেই সমস্ত ইন্ডাস্ট্রিজ বা কারখানাগুলো বা শিল্প প্রতিষ্ঠানগুলো যেগুলো পরিবেশগত মান মেনে চলে না, রক্ষা করে না, সেগুলোকে ইমিডিয়েটলি কিন্তু প্যানালাইজড করা হবে, ইভেন লাইসেন্সও কিন্তু যেতে পারে। এটাই বলা আছে আন্ডার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লিখে রাখো, আসতে পারে, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট। তারপর আসছে তোমাদের আরেকটা আইন আছে, এটাও লিখে রাখতে পারো, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974, এটাই ছিল সবচেয়ে বড় মেজর পলিউশন কন্ট্রোল ল ভারতবর্ষে। প্রথম প্রধান দূষণ নিয়ন্ত্রণ আইন ছিল এটাই, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশনস অ্যাক্ট 1974। এই আইনের আন্ডারেই কিন্তু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ভারতবর্ষে কিন্তু প্রতিষ্ঠা হয়। CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এই আইনের আন্ডারে কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর এই আইনের আন্ডারে রাজ্যে রাজ্যে যে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এগুলোও কিন্তু গঠন করা হয়। আইনটার নাম কি? ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974, ঠিক আছে। তারপর নেক্সট, এগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো, এর বেশি ডিপে ওনারা যাবেন না আমরা আশা করি। তারপর হচ্ছে এয়ার, আরেকটা আছে এয়ার, জল গেল, এবার হচ্ছে বাতাস, বায়ু, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981। এই আইনটা 1981 সনে প্রণীত হয়েছিল। এটা বেসিক্যালি বায়ু দূষণ যেটা, সেটা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার জন্য এই আইনটা কিন্তু আনা হয়েছিল, টু কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট এয়ার পলিউশন। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বলো বা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড বলো, প্রত্যেকটা রাজ্যে
এরাই কিন্তু দেখে যে এই আইনটা কার্যকরী করা হচ্ছে কিনা বা কার্যকর হচ্ছে কিনা, এই আইনের আন্ডারে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আর এই আইনের আন্ডারেই দূষণ নির্গমের কিন্তু মান নির্ধারণ করা হয়েছে। এমিশন স্ট্যান্ডার্ডস, যেগুলো তোমরা দেখো না পলিউশন সার্টিফিকেট লাগে তোমাদের স্কুটি বা গাড়িতে, সেটাই কিন্তু সেই স্ট্যান্ডার্ডসগুলো কিন্তু বলা আছে এই আইনের আন্ডারে। এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981। ঠিক আছে, তারপর চলে আসো বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, জীব বৈচিত্র্য আইন 2002। এটা বেসিক্যালি ভারতের যে জীব বৈচিত্র্য আছে সেগুলোকে সংরক্ষণ করে, মানে বেসিক্যালি কনজারভেশন অফ ইন্ডিয়াস বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ভারতের যে জীব বৈচিত্র্য আছে সেগুলো সংরক্ষণ করার জন্য এই বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 কিন্তু আনা হয়েছিল। জীব সম্পদের যে টেকসই ব্যবহার, সাস্টেনেবল ইউজ, সেটা কিন্তু নিশ্চিত করে এই আইনটা। প্রোটেক্টস লোকাল রিসোর্সেস, এস্টাবলিশড ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। এই আইনের অধীনেই কিন্তু জাতীয় জীব বৈচিত্র্য কর্তৃপক্ষ, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, এনবিএ কিন্তু কাজ করে। ঠিক আছে, সো এতটুকুই তোমরা মনে রাখতে পারো, এর বেশি জিজ্ঞেস করবে না। তারপর নেক্সট দেখি আছে কি না। আচ্ছা, এখানে ছিল এনভায়রনমেন্ট অ্যাক্ট 1986, এনাক্টেড আফটার ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ওয়াটার অ্যাক্ট 1974, এয়ার অ্যাক্ট 1981। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অ্যাক্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অলরেডি আমরা আগের স্লাইডে কিন্তু বুঝিয়ে দিয়েছি। নেক্সট, আচ্ছা এইবার চলে আসছে ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006, বনাধিকার আইন 2006। এখানে বলে ভেরি ইম্পর্টেন্ট, যারা শিডিউল ট্রাইবস আছে বা ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স আছে তাদের কি কি অধিকার আছে বন অঞ্চলে, সেগুলো বলে এই ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। মানে তফসিলি উপজাতি ও ঐতিহ্যগত যে বনবাসীদের কি কি অধিকার আছে সেগুলো নিশ্চিত করে এই ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006, বন অধিকার আইন 2006। রিকগনাইজেস দ্য ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অফ শিডিউল ট্রাইবস অ্যান্ড ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স। ইট এম্পাওয়ার্স দ্য গ্রাম সভা টু প্লে অ্যান অ্যাক্টিভ ভাইটাল রোল ইন লোকাল ফরেস্ট কনজারভেশন। বনের সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় গ্রাম সভাকে এক বিশেষ ও অনন্য ক্ষমতা প্রদান করে। এতে যেই ব্যক্তি বা সম্প্রদায় ভিত্তিক বন অধিকার কতটুকু আছে সেটা কিন্তু নিশ্চিত করে ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। এই সালগুলো কিন্তু জিজ্ঞেস করবে কোন সালে, 2006। গ্রাম সভার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই আইনের আন্ডারে। এটাও বলা আছে মানে এই বন সংরক্ষণকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে, ফরেস্ট কনজারভেশনকেও কিন্তু এই আইনের আন্ডারে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন তোমরা বলতে পারো। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বেসিক্যালি এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাজ কি, যেই পরিবেশ সংক্রান্ত যেই বিরোধ আছে, ডিসপিউট আছে, সেগুলোকে নিষ্পত্তি করে। deals with environmental disputes. National Green Tribunal Act established the National Green Tribunal for speedy environmental justice, operates on sustainable development, polluter pays and precautionary principles. পরিবেশ সংক্রান্ত দ্রুত বিচারের জন্য 2010 সালে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল গঠিত হয়। এটি টেকসই উন্নয়ন, দূষণকারী জরিমানা এবং সতর্কতামূলক নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়। ঠিক আছে, যাতে করে দ্রুত কোনো যে পরিবেশগত যে বিচার আছে সেগুলো যাতে প্রদান করা যায়, সেটার আন্ডারে এই অ্যাক্টের আন্ডারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই পারপাসগুলোকে মাথায় রেখেই কিন্তু বানানো হয়েছিল। সো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্টের ইয়ারটা কোনটা, 2010, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, আচ্ছা নেক্সট তোমরা মনে রাখো আরেকটা আছে 1988, 1988 সনের আছে ন্যাশনাল, দেখি আছে কিনা নেক্সট স্লাইডে, না নেই, ন্যাশনাল ফরেস্ট পলিসি লিখে রাখো। আচ্ছা আগের স্লাইডে চলে যাই। ন্যাশনাল ফরেস্ট পলিসি ভেরি ইম্পর্টেন্ট, 1988 ন্যাশনাল ফরেস্ট পলিসি এনএফপি, জাতীয় বননীতি 1988। এটার মেইন লক্ষ্য হচ্ছে পরিবেশগত স্থিতিশীলতা, ইকোলজিক্যাল স্টেবিলিটি হচ্ছে মেইন টার্গেট এটার। ঠিক আছে, এটার মানে যেই সমস্ত বন এলাকাগুলো আছে এই দেশে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ঠিক আছে, সেগুলো যাতে সংরক্ষণ করা যায় তার জন্যই কিন্তু এই পলিসিটা কিন্তু ফ্রেম করা হয়েছিল বাই গভর্নমেন্ট। সামাজিক যেই বনায়ন, সোশিয়াল ফরেস্ট্রি, সেটাকেও কিন্তু এই 1988 ন্যাশনাল ফরেস্ট পলিসি কিন্তু উৎসাহিত করে, যাতে করে আদিবাসীদের আরও বেশি অংশগ্রহণ করা যায়, মানে যাতে অংশগ্রহণ করানো যায়
ট্রাইবাল পার্টিসিপেশন যাতে বাড়ানো যায় সেটাও কিন্তু বলা আছে এই ন্যাশনাল ফরেস্ট পলিসির আন্ডারে। কারণ আদিবাসীরা হচ্ছে সেই আদিবাসী বলতে মানে সেই জঙ্গলের এলাকাতে বসবাসকারী যে লোকেরা আছে তাদের অধিকার দেয় ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006, একটু আগে বলেছি। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট সালগুলো তোমরা মনে রাখো, লিখে রাখো। 1927 ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট এসছিল, ভারতীয় বন আইন। ঠিক আছে, তারপর নেক্সট 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন। 1974 ওয়াটার অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল অ্যাক্ট, জল দূষণ প্রতিরোধ আইন। 1980 সনে এসেছিল ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। তারপর কি 1981 এয়ার অ্যাক্ট, বায়ু যেই সুরক্ষা বা দূষণ নিয়ন্ত্রণের যেই আইন সেটা আনা হয়েছিল 1981 সনে। তারপর 1986, এই সালগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবে। 1986 এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। তারপর 1988 ন্যাশনাল ফরেস্ট পলিসি, জাতীয় বননীতি আনা হয়েছিল, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 সনে। তারপর 2002 সনে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, জীববৈচিত্র্য আইন। 2006 আছে ফরেস্ট রাইটস অ্যাক্ট, বনাধিকার আইন। 2010 আছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন 2010 কিন্তু আনা হয়েছিল। এই সালগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা বলে দিয়েছি। এবার আমরা দেখব ইম্পর্টেন্ট অথরিটিস কী আছে, তারপর আমরা এমসিকিউ দেখব। মানে প্রথমেই তোমরা বলে দিই, MOEFCC মানে হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। কবে স্থাপিত হয়েছিল? 1985 সনে। MOEFCC মানে হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এটাই হচ্ছে ভারতের পরিবেশ, বন ও বন্যপ্রাণী বিষয়ক সর্বোচ্চ মন্ত্রক, এটা মনে রাখতে হবে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। আর এই যে মন্ত্রক, এরাই কিন্তু মেইন রেসপন্সিবল, যে ন্যাশনাল পলিসিগুলো ডিজাইন করা হয় ফরেস্ট আর এনভায়রনমেন্টের জন্য, এরাই কিন্তু ডিজাইন করে। বন ও পরিবেশ সম্পর্কিত যে জাতীয় নীতি ওনারাই কিন্তু প্রণয়ন করেন। ইট ইজ দ্য অ্যাপেক্স এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড পলিসি মেকিং মিনিস্ট্রি, পরিবেশ ও বননীতি প্রণয়নকারী শীর্ষ মন্ত্রক MOEFCC। মিনিস্ট্রি অফ কি বলেছি? এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বিভিন্ন যে পরিবেশের আইন আছে ও সংরক্ষণমূলক যে কর্মসূচি সব বাস্তবায়ন করে কিন্তু এই MOEFCC। বিভিন্ন যে বন আছে, বন্যপ্রাণী আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ আছে, সেগুলো তদারকি বা সেগুলোর সুপারভিশনও কিন্তু এই মিনিস্ট্রি অফ কি বলেছি? ফরেস্ট, এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ওনারাই কিন্তু করেন। ঠিক আছে, বিভিন্ন যে এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট হয় সেখানে ভারতকে রিপ্রেজেন্ট করতে এই মিনিস্ট্রির প্রতিনিধিরাই কিন্তু বাইরে যান। ঠিক আছে, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, এস্টাবলিশ করা হয়েছিল 1974-এ। ঠিক আছে, এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পরিষদ, এটা স্থাপিত হয়েছিল আন্ডার ওয়াটার অ্যাক্ট 1974, জল আইন যেটা আনা হয়েছিল 1974 সনে, এটার আন্ডারে CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ দূষণ নিয়ন্ত্রক সংস্থা। আর কি করে? ইট মনিটরস অ্যান্ড কোঅর্ডিনেটস ন্যাশন ওয়াইড পলিউশন কন্ট্রোল, দেশব্যাপী বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ সংস্থা, বায়ু, জল ও শব্দ দূষণ কিন্তু পর্যবেক্ষণ করে। আর এই পর্ষদটাই কি করে? সেন্ট্রাল গভর্নমেন্টকে পলিউশন কন্ট্রোলের ব্যাপারে অ্যাডভাইস কিন্তু প্রদান করে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দূষণ নিয়ন্ত্রক বিষয়ে কেন্দ্র সরকারকে কিন্তু পরামর্শ দেয় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। যে সমস্ত রাজ্যে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডসগুলো আছে এদেরও কিন্তু যে অ্যাক্টিভিটিগুলো কোঅর্ডিনেট করে এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তারপর আছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। এই স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। প্রত্যেকটা রাজ্য সরকারের দ্বারা এগুলো এস্টাবলিশ করা হয়, যাতে করে পলিউশন কন্ট্রোলের জন্য যে আইনগুলো আছে রাজ্যে যে দূষণ নিয়ন্ত্রণ আইন সেগুলো কার্যকর করার দায়িত্ব হচ্ছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, একটু আগে বললাম 2010-এ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে প্রতিষ্ঠিত করা হয়েছিল, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, পরিবেশ সংক্রান্ত যে বিরোধ সেগুলো কিন্তু নিষ্পত্তি করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যাতে করে দ্রুত পরিবেশগত যে বিচার, এনভায়রনমেন্টাল জাস্টিস কুইকলি যাতে প্রদান করা হয় সেটাই কিন্তু দেখে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ঠিক আছে,
অনেক কিছু আছে। তারপর আছে ন্যাশনাল এনবিএ, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, এস্টাবলিশ করা হয়েছে 2003-এ। আর এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল আন্ডার বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002-এর যে জীব বৈচিত্র্য যে আইন, সেটার আন্ডারে এই এনবিএ, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি বা জাতীয় জীব বৈচিত্র্য কর্তৃপক্ষ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইয়ে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে মেইনলি অ্যান্ড রেগুলেটস বায়োলজিক্যাল রিসোর্সেস অ্যান্ড ফেয়ার বেনিফিট শেয়ারিং, জীব সম্পদের বাণিজ্যিক ব্যবহার ও ন্যায্য বন্টন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, যাতে জীব সম্পদ থেকে প্রাপ্ত সুবিধার ন্যায্য বন্টন হয় সেটা কিন্তু নিশ্চিত করে এই ন্যাশনাল কি বায়োডাইভার্সিটি অথরিটি। তারপর কি আছে, ন্যাশনাল হলে স্টেট থাকবে, স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড আছে। কি আছে? স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড। ত্রিপুরাতেও কিন্তু আছে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড, স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড, যা রাজ্যের যে জীববৈচিত্র্য পর্ষদ, এটা কিন্তু প্রত্যেকটা স্টেটের রাজ্য সরকার কিন্তু গঠন করে। রাজ্য পর্যায়ে যে জীববৈচিত্র্যের সংরক্ষণ কিন্তু করা হয় এই বোর্ডের দ্বারা। আর এই স্টেট যে বায়োডাইভার্সিটি বোর্ড আছে, সেটা ওনারাই কিন্তু যে জীববৈচিত্র্য বিষয়ক যেই পরামর্শ রাজ্য সরকারকে কিন্তু প্রদান করে। এটা অ্যাডভাইজেস স্টেট গভর্নমেন্ট অন বায়োডাইভার্সিটি ইস্যুস। আরেকটা আছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এফএসআই। এটা দেরাদুনে হেডকোয়ার্টার, এস্টাবলিশ করা হয়েছে 1981 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। ভারতের বনের যে আচ্ছাদন সেটা কিন্তু মূল্যায়ন করে এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, অ্যাসেসেস দ্য ফরেস্ট কভার অফ ইন্ডিয়া। আর এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ওনারাই কিন্তু পাবলিশ করেন ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাজ্যে কতটুকু ফরেস্ট কাভার আছে সেটা কিন্তু, কতটুকু ডিক্লাইন হলো, কতটুকু কমে গেল, কতটুকু বাড়লো, সেটাই কিন্তু থাকে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, ISFR। এটা পাবলিশ করে এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন, অ্যাস্টাবলিশ করা হয়েছিল না 1981 সন বা 1981-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আছে, লিখে রাখো তোমরা, দেখি আছে কিনা, না নেই, এখানে লিখে রাখো। আরও এক দুটো আছে, সেটা হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, BOTANICAL সার্ভে SURVEY ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1890 সনে প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, ভারতের যে উদ্ভিদ বৈচিত্র্য আছে সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করে এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বিভিন্ন যে বিরল ও বিপন্ন উদ্ভিদ আছে, উদ্ভিদের যে প্রজাতি আছে, রেয়ার আর এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট স্পিসিস, সেগুলো শনাক্ত করে এই কি বলেছি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে। সব তোমরা লিখে রাখো। আরেকটা আছে কি, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ZSI, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার এটারও হচ্ছে কলকাতাতে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে এটারও হেডকোয়ার্টার। ঠিক আছে, ভারতের যে প্রাণী বৈচিত্র্য আছে সেগুলো নিয়ে গবেষণা করে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সদর দপ্তর কলকাতায়, এস্টাবলিশ হয়েছিল 1916 সনে। লিখে রাখো সব। ঠিক আছে, বিভিন্ন যে বিপন্ন যে প্রাণী প্রজাতি আছে, এন্ডেঞ্জার্ড অ্যানিম্যাল স্পিসিস, সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করার কাজ এই ZSI এর। ঠিক আছে, মানে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপর আরেকটা আছে, তোমরা লিখে রাখো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, WCCB, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো 2007-এ প্রতিষ্ঠিত। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। যে সংগঠিত যে বন্যপ্রাণী অপরাধ হয় সেগুলোকে দমন করার মেইন দায়িত্ব হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। যে বন্যপ্রাণীদের নিয়ে যে অবৈধ বাণিজ্য হয়, ইলিগ্যাল ওয়াইল্ড লাইফ ট্রেড হয়, সেগুলো রোধ করার দায়িত্ব কিন্তু ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর। ঠিক আছে, আরেকটা আছে, লিখে রাখো, কিচ্ছু বাদ দিচ্ছি না, ভিডিও পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। যারা নোটস নিয়েছো ভিডিওগুলো অবশ্যই ফলো করবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ, 2005-এ প্রতিষ্ঠিত। সদর দপ্তর নিউ দিল্লি, দিল্লিতে, নতুন দিল্লিতে অবস্থিত সদর দপ্তর। প্রজেক্ট টাইগার যেটা আছে সেটা কিন্তু পরিচালনা করে। ভারতের যে টাইগার রিজার্ভসগুলো আছে সেগুলো কিন্তু তদারকি করে। বাঘ সংরক্ষণকে আরও শক্তিশালী মানে গড়ে তোলার লক্ষ্যে এই NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কিন্তু কাজ করে। আরেকটা আছে, লিখে রাখো লাস্ট, সেটা হচ্ছে CZA, সেন্ট্রাল জু অথরিটি, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সেন্ট্রাল জু অথরিটি, CZA এস্টাবলিশ করা হয়েছিল 1992-তে। যেই বন্যপ্রাণী যে সংরক্ষণ আইন আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, সেটার আওতায় কিন্তু এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, সদর দপ্তর
যেখানে ভারতে বিভিন্ন চিড়িয়াখানাগুলো আছে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। চিড়িয়াখানাগুলোর স্বীকৃতিও কিন্তু প্রদান করে এই সেন্ট্রাল জু অথরিটি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবগুলো কিন্তু আমরা বলে দিলাম। আশা করি এর বাইরে কিচ্ছু তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে না। এবার আমরা কুইকলি দেখে নেই রিলেটেড এমসিকিউ, তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। যারা কিছু বুঝতে পারোনি আমাদের জানিও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। যারা নোটস নিয়েছো ক্লাসও তোমাদের কিন্তু ফলো করতে হবে। চলো এবার আমরা এমসিকিউ দেখে নিই। প্রথম, হুইচ অ্যাক্ট ক্লাসিফাইজ ফরেস্ট ইন্টু রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট অ্যান্ড ভিলেজ ফরেস্ট? কোন আইনে বনকে সংরক্ষিত বন, সুরক্ষিত বন ও গ্রাম বনে বিভক্ত করা হয়েছে? কারেক্ট আনসার ইজ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। Indian Forest Act, option number C is the correct answer. Indian Forest Act, option number C. Next, according to Indian Forest Act, which forest receives the highest legal protection? ভারতীয় বন অনুযায়ী সর্বোচ্চ আইনি সুরক্ষা কোন বন পায়? ভেরি ইজি, একটু আগে বুঝিয়েছি, রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট কিন্তু সংরক্ষিত বন, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। রিজার্ভ ফরেস্ট কিন্তু সবচেয়ে বেশি আইনি সুরক্ষা পায়, অপশন নাম্বার বি। ভেরি ইজি কোশ্চেন, যারা ডিটেলসটা বুঝেছো, যেটা মানে এতক্ষণ আমরা পড়ালাম। নেক্সট, হুইচ অর্গানাইজেশন পাবলিশেস দ্য ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্টস? আইএসএফআর। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট আইএসএফআর কোন সংস্থা প্রকাশ করে? ভেরি ইজি, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের যেই বন আছে সেগুলো কতটুকু ডিক্লাইন হলো, কতটুকু বাড়লো, কোন রাজ্যে কতটুকু বনের যে কাভার আছে, সেই সবগুলো কিন্তু সেই রিপোর্টে কিন্তু মেনশন থাকে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ইজ হেডকোয়ার্টার অ্যাট, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা তোমরা বলো, একটু আগে বলেছি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, দেরাদুন। অপশন নাম্বার সি, দেরাদুন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডাইরেক্টস দ্য স্টেট টু প্রোটেক্ট ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ? ঠিক আছে, ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ কোন সাংবিধানিক অনুচ্ছেদে রাষ্ট্রকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে? কারেক্ট আনসার ইজ আর্টিকেল 48A, অনুচ্ছেদ 48A। অপশন নাম্বার সি, আর্টিকেল 48A ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অ্যাক্ট রিকগনাইজেস দ্য রাইটস অফ শিডিউল্ড ট্রাইবস অ্যান্ড ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স? তফসিলি উপজাতি ঐতিহ্যগত বনবাসীদের অধিকার কোন আইন স্বীকৃতি দেয়? কারেক্ট আনসার ইজ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। একটু আগেই বুঝিয়েছি, বনাধিকার আইন 2006। অরিজিনালি এটাকে বলা হতো শিডিউল্ড ট্রাইব অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006, রিকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট, আগে কিন্তু এটাই বলা হতো। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ফরেস্ট ইজ কনস্টিটিউটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট আন্ডার দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 ফর দ্য বেনিফিট অফ এ ভিলেজ কমিউনিটি? ভারতীয় বন আইন 1927 অনুযায়ী গ্রামের মানুষের সুবিধার জন্য কোন ধরনের বন গঠন করা হয়? কারেক্ট আনসার ইজ ভিলেজ ফরেস্ট। ভিলেজ ফরেস্ট। ঠিক আছে, এটা আছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের যে সেকশন 28 আছে, সেকশন 28 চ্যাপ্টার 3, সেকশন 28 চ্যাপ্টার 3তে এটার ব্যাপারে মেনশন আছে, ভিলেজ ফরেস্ট, গ্রামের বন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অ্যাক্ট রিকোয়ার্স প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিফোর ফরেস্ট ল্যান্ড ক্যান বি ইউজড ফর নন ফরেস্ট পারপাসেস? কোন আইন অনুযায়ী বনভূমিকে বন বহির্ভূত কাজে ব্যবহার করার আগে কেন্দ্র সরকারের অনুমতি প্রয়োজন? কারেক্ট আনসার ইজ ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। অপশন নাম্বার সি, সেন্ট্রাল গভর্নমেন্টের আগের অ্যাপ্রুভেল কিন্তু লাগে। একটু আগে আমরা বুঝিয়েছি, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইম্পোজেস এ ফান্ডামেন্টাল ডিউটি অন সিটিজেন্স টু প্রোটেক্ট ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ? সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের বন ও বন্যপ্রাণী রক্ষার মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? আর্টিকেল 51AG, অনুচ্ছেদ 51AG। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডাইরেক্টস দ্য স্টেট টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট? সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 48A। অপশন নাম্বার সি, আর্টিকেল 48A ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 মেইনলি এইমস টু, জীববৈচিত্র্য আইন 2002 এর প্রধান উদ্দেশ্য কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্রোটেক্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড এনশিওর ইকুইটেবল বেনিফিট শেয়ারিং, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ন্যায্য সুবিধা বন্টন নিশ্চিত করা। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কনজার্ভ করাও কিন্তু একটা মেইন এইম বা মেইন যে টার্গেট। নেক্সট, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 প্রোভাইডস লিগেল প্রোটেকশন টু, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 কোনগুলোকে আইনি সুরক্ষা প্রদান করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ওয়াইল্ড অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড স্পেসিফাইড প্ল্যান্টস, বন্যপ্রাণী, পাখি ও নির্দিষ্ট উদ্ভিদ। অপশন নাম্বার বি, ওয়াইল্ড অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড স্পেসিফাইড প্ল্যান্টস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which one of the following acts is known as the umbrella legislation for environmental protection in India? ভারতের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ছাতা আইন বা আমব্রেলা লেজিসলেশন নামে কোন আইন পরিচিত? কারেক্ট আনসার ইজ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, পরিবেশ সুরক্ষা আইন 1986।
Option number C is the correct answer. Next, the National Green Tribunal mainly deals with disputes related to বা রিলেটেড বা রিলেটিং টু। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল মূলত কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করে? কারেক্ট আনসার ইজ রিলেটেড টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন, পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন। ঠিক আছে, নেক্সট। Which authority regulates access by foreign individuals or organizations to India's biological resources? ভারতের জীব সম্পদ বিদেশি ব্যক্তি বা সংস্থার ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? কোন সংস্থা বলো তো? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অর্গানাইজেশন মেনটেন সাইন্টিফিক রেকর্ড অফ ইন্ডিয়াস ফ্লোরাল ওয়েলথ? ভারতের উদ্ভিদ সম্পদের বৈজ্ঞানিক তথ্য সংরক্ষণ করে কোন সংস্থা? কারেক্ট আনসার ইজ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো, এই ছিল আজকের কমপ্লিট এনভায়রনমেন্ট আর ফরেস্ট ল রিলেটেড ডিটেলস ক্লাস প্লাস রিলেটেড এমসিকিউ। ঠিক আছে, লাস্টে আমরা আরও এমসিকিউ প্র্যাকটিস করবো, আগে সবগুলো চ্যাপ্টার আমরা শেষ করে নেই। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। সমস্ত ফরেস্টার ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীরা এই ভিডিও দেখে কী যাতে করতে পারে, নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।